আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমাদের মৌলিক পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের উপর ক্লাস। এটা হচ্ছে কেমিস্ট্রির সেকেন্ড ক্লাস। তো লাস্ট ক্লাস আমরা পড়ছিলাম তোমার গুণগত রসায়ন। গুণগত রসায়নে দেখছিলাম আমরা ফার্স্টে কি ধরনের কোশ্চেন আসে বা অন্যান্য ভার্সিটি যেগুলো ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড আর কি, যেমন বুয়েট, বুটেক্স, সিকিউরেট, সেখানে কি ধরনের কোশ্চেন আসে আর কি। মানে ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড যে ভার্সিটিগুলো আছে সেগুলো কিন্তু তোমার কোশ্চেন প্যাটার্ন কিন্তু একটা মিল পাওয়া যায়, ঠিক আছে। তো আজকে আমাদের রসায়নের দ্বিতীয় ক্লাস, সেটা হচ্ছে তোমার মৌলিক পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, সাস্ট কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস টাইপের ক্লাস আর কি। তো এখানে আমরা বইটা কোশ্চেন নিছি, বুটেক্সে কোশ্চেন নিছি, সিকিউরিটি কিছু কোশ্চেন নিছি, সাস্টে কোশ্চেন তো অবশ্যই আছে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক, ঠিক আছে। আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ ফারদিন হাসান সিয়াম, পড়াশোনা করতেছি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, সাস্ট। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বরফের জ্যামিতিক আকৃতি কোনটি। তো এটা হচ্ছে বইয়ের 13-14তে আসছে। অপশন দেওয়া আছে মনোক্লিনিক, কিউবিক, রম্বোহেড্রাল, হেক্সাগোনাল, ঠিক আছে। তো এটা হচ্ছে এক ধরনের বেসিক কোশ্চেন। এই চ্যাপ্টারটা কি মানে মোস্টলি তোমার মুখস্থ নির্ভর চ্যাপ্টার। এখানে কনসেপচুয়াল কিছু টপিক আছে। এই চ্যাপ্টার যদি আমি বলি, প্রথম দিকে আমার কি আছে, পি ব্লক, এস ব্লক, বিভিন্ন ধরনের ব্লক আছে, ব্লকের এক্সাম্পল আছে, তারপর তোমার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো জানতে হয় যে কোনটার কি বৈশিষ্ট্য, কোনটা তোমার ক্ষারধর্মী, কোনটা অম্লধর্মী, কোনটা জারণ মান কত, কোনটা রং হয়, কোনটা রঙিন না, এগুলো আমাদের পড়তে হয়। দ্বিতীয় পার্ট আছে তোমার মনে করো যে সংকরণ আছে, তারপরে তোমার মনে করো যে ফাজানের নীতি আছে। তো এগুলো আমাদের পড়তে হয়, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। শেষ পার্টে তোমার আছে অজৈব যৌগের নামকরণ, তাই না। মানে ম্যাক্সিমামই বলা যায় কি মুখস্থ নির্ভর, কোনটা আর্দ্র বিশ্লেষিত হয়, কোনটা হয় না, কোনটা পানিতে দ্রবণীয়, কোনটা দ্রবণীয় না, এই জিনিসগুলো কি করতে হয় আমাদের আমাদের মুখস্থ করতে হয় মেইনলি, ঠিক আছে। তো এই প্রশ্নটা ওরকমই। তো বরফের যে জ্যামিতিক আকৃতিটা যদি তোমরা গুগলে সার্চ দাও তাহলে দেখতে পারবো সেটা কি, তোমার হেক্সাগোনাল টাইপের, ঠিক আছে। তো এটা অ্যান্সার হচ্ছে কি হেক্সাগোনাল। এখানে তোমার মানে বোঝানোর মতো কিছু নাই যে বরফের আকৃতি হেক্সাগোনাল কিভাবে হয়েছে বা চিত্রায়িকাতে দেখাবো যে হেক্সাগোনাল হয়েছে বা এরকম, সেটা তো দরকার নেই, তাই না, এডমিশনের দরকার নেই। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমাদের পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি রঙিন গ্যাস। হ্যাঁ, এখানে জানার একটা জিনিস আছে, কোন গ্যাসটা রঙিন, কোন গ্যাসটা বর্ণহীন, এগুলো কিন্তু আমাদের জানা দরকার আছে, ঠিক আছে। আর নাইট্রোজেনের এখানে অক্সাইড দেওয়া আছে, তোমার N2O দেওয়া আছে, NO2 দেওয়া আছে, NO দেওয়া আছে, N2O2 দেওয়া আছে, বা এটা তো NOই বলা যায়, N2O2 একই তো, তাই না। যেমন এই দেখো, আমি যদি N2O2 লিখি আর NO লিখি, এখানে কি রেশিওটা সমান না, 2:2, আর এখানে 1:1, এটা তো আলটিমেটলি 1:1ই হয়, তাই না। তার মানে এই দুটো কি আসলে সেম। তো দেখো, বলা আছে N2O, NO2, NO আর N2O2। তো অ্যান্সারটা হচ্ছে আসলে NO2, মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এটা কারণ কি, নাইট্রোজেন ডাইঅক্সাইড যখন তোমার গ্যাসীয় আকারে থাকে তখন তার বর্ণটা কি হয়, বাদামি বর্ণের হয়। লেখা রাখো, নাইট্রোজেন ডাইঅক্সাইড এর বর্ণ গ্যাসীয় অবস্থায় বাদামি বর্ণের, বাদামি বর্ণ, ঠিক আছে। আর এখান থেকে আরেকটা জিনিস জানা তোমার দরকার আছে, যে সেটা কোনটা নিরপেক্ষ অক্সাইড আর কোনটা অম্লীয় অক্সাইড, ঠিক আছে। নাইট্রোজেনের তো প্রধানত তোমার 5টা অক্সাইড হয়। একটা হচ্ছে তোমার NO, N2O, NO2, N2O3, আর একটা তোমার N2O5। এই 5টা অক্সাইড, এর মধ্যে এই যে প্রথম দুইটা আছে, নাইট্রাস অক্সাইড আর নাইট্রোজেন অক্সাইড, সেটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার নিরপেক্ষ নিরপেক্ষ অক্সাইড। ধরো এই দুটা কি তোমার, এই যে দুটা, এই দুটা হচ্ছে তোমার নিরপেক্ষ অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড, ঠিক আছে। আর বাদ বাকি যেগুলো আছে, বাদ বাকি যে তিনটা, এই তিনটা হচ্ছে কি তোমার, তিনটা হচ্ছে তোমার অম্লধর্মী অক্সাইড, অম্লধর্মী অক্সাইড। বোঝা গেছে। তাহলে এখানে আমাদের কোন কোন জিনিসগুলো পড়তে হবে, একটা হচ্ছে তোমার নাইট্রোজেন যে ডাইঅক্সাইড, তার বর্ণ কি তোমার বাদামি বর্ণের। আর বাদ বাকি পড়াটা কি তোমার NO, নাইট্রাস অক্সাইড, আর তোমার N2O, এই দুটো হচ্ছে তোমার শুধুমাত্র কি তোমার নিরপেক্ষ, ঠিক আছে। আর বাদ বাকি যে তিনটা আছে, সেই তিনটা কি তোমার অম্লধর্মী অক্সাইড। বুঝা গেছে। আচ্ছা, ঠিক আছে, তোমাদের এটার আনসার কি NO2, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের, নিম্নের যৌগগুলোর সমযোজী প্রকৃতি কার সর্বোচ্চ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট 9-10 সেশনে আসছে তোমার। সমযোজী প্রকৃতি, দেখো তো এই পার্টটা একটু ওই করি, আমি হাইলাইট করি। সমযোজী প্রকৃতি, এখান থেকে কি বোঝা যায়, এটা কি তোমার ফাজানের নীতি, ফাজানের নীতি,
ঠিক আছে। ফাজানের নীতি জিনিসটা কি সেটা আমাদের একটু বুঝতে হবে। ফাজানের নীতিতে আমরা পড়ছি যে অ্যানায়ন মানে আয়নিক যৌগের যে তোমার সমযোজী বৈশিষ্ট্যটা আছে সেটাই কিন্তু ফাজানের নীতির সাথে ব্যাখ্যা করে। ফাজানের নীতি কি ব্যাখ্যা করে? ফাজানের নীতি ব্যাখ্যা করে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। সমযোজী বৈশিষ্ট্য যেমন আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যগুলো কিভাবে বোঝা যায়, যেমন ধরো তোমাকে একটা এক্সাম্পল যদি দেই আমি, FeCl3। আয়রন কি এক ধরনের ধাতু, আর ক্লোরিন কি এক ধরনের অধাতু। তার মানে কি এটা সমযোজী যৌগ। আমরা জানি ধাতু আর অধাতু মিলে যে যৌগটা গঠন করে সেটা কি এক ধরনের সমযোজী যৌগ। FeCl2 এটাও সেম। আমি যদি বলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, এটাও কি এক ধরনের সমযোজী যৌগ। তার মানে কি এখানেও কি তোমার কি থাকবে? ফাজানের নীতি অ্যাপ্লিকেবল থাকবে। ঠিক আছে, তাহলে দেখো ফাজানের নীতিটা আসলে কি বলতেছে। ফাজানের নীতিতে তোমার ক্যাটায়নের আকার যদি ছোট হয় তার তোমার কি বলছে এখানে প্রকৃতি বলছে সর্বোচ্চ আর কি, মানে পোলারিটি আর কি সর্বোচ্চ হবে। ক্যাটায়নের আকার কি হইতে হবে? তোমার ছোট হইতে হবে। প্রথম কি তোমার শর্ত কি? ক্যাটায়ন ছোট, ক্যাটায়ন ছোট। দ্বিতীয় শর্ত হচ্ছে তোমার অ্যানায়ন বড়, অ্যানায়ন বড়। ঠিক আছে, আর তোমার যদি মনে করো যে চার্জ যদি সেম হয়ে যায় বা আকার দিয়ে যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, তখন আমাদের আইডেন্টিফাই করতে হয় যে কার সে শক্তিতে তোমার ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালের অস্তিত্ব আছে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে তোমার ডি অরবিটালের অস্তিত্ব থাকলে তোমার তার মধ্যে কি হবে? ডি অরবিটালের অস্তিত্ব থাকলে। ঠিক আছে, এই যে তিনটা আছে এই তিনটা থাকলে কি হয়? তোমার পোলারিটি বেশি হয়, পোলারিটি বেশি, মানে এর মধ্যে সমযোজী বৈশিষ্ট্যটা বেশি থাকবে। মানে কি সমযোজী বৈশিষ্ট্য বেশি থাকবে, বৈশিষ্ট্য বেশি থাকবে। ঠিক আছে, সমযোজী বৈশিষ্ট্য বেশি থাকবে। এখন আমাদের একটা জিনিস দেখো, এখানে অপশনে কি কি দেওয়া আছে। আমাদের অপশনে দেখো তোমার দেওয়া আছে, প্রথম অপশনে দেওয়া আছে তোমার কি? স্ট্রনশিয়াম ফ্লোরাইড। ঠিক আছে, স্ট্রনশিয়াম ক্লোরাইড, স্ট্রনশিয়াম ব্রোমাইড, স্ট্রনশিয়াম আয়োডাইড, মানে আমাদের চারটা যৌগ দেওয়া আছে। এখানে দেখো তো কমন জিনিসটা কি? এখানে কমন জিনিসটা হচ্ছে তোমার স্ট্রনশিয়াম, তাই না? স্ট্রনশিয়াম কমন না? স্যার স্ট্রনশিয়াম কমন না? হ্যাঁ, তো এখানে পার্থক্যটা কোথায় তোমার? এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আচ্ছা এখানে বলো তো এখানে ক্যাটায়ন কোনটা আর অ্যানায়ন কোনটা? ক্যাটায়ন কোনটা? স্ট্রনশিয়াম ক্যাটায়ন। আমরা জানি স্ট্রনশিয়াম কি এক ধরনের ধাতু, লাস্টে যদি আম থাকে নামের শেষে তাহলে সেটাকে কি বলা হয়? ধাতু বলা হয়। আচ্ছা, স্ট্রনশিয়ামের পরের পাশে কি আছে তোমার? হ্যালাইড আছে, মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, তাদের মধ্যে আছে আর কি, হ্যালাইড আছে। তো এখানে দেখো হ্যালাইড গুলো চেঞ্জ হয়েছে, কিন্তু তোমার কি ক্যাটায়ন চেঞ্জ হয়েছে কোনো? না, আমাদের চেঞ্জ হয়েছে কি? অ্যানায়নে চেঞ্জ হয়েছে। এখন অ্যানায়নের ক্ষেত্রে শর্তটা কি ছিল? অ্যানায়নটা কি হইতে হবে? আমার বড় হইতে হবে। এখন আমরা জানি যে আমরা যদি একই গ্রুপে উপর থেকে নিচের দিকে যাই তাহলে তার কি আকারটা বাড়ে না কমে? বাড়ে। একটা জিনিস লিখে দিই আমি, মনে করো এ হচ্ছে একই পর্যায়, তাই না? একই পর্যায়, এটা পর্যায়, এটা হচ্ছে গ্রুপ। আমি যদি একই গ্রুপে, এটা হচ্ছে উপর অবভিয়াসলি, এটা হচ্ছে নিচ, ঠিক আছে, এটা হচ্ছে ডান, বাম, এটা বাম, এটা হচ্ছে ডান। আচ্ছা, এই যে পর্যায় সারণী পুরোটা, এটা কি পর্যায় সারণী? পর্যায় সারণী। দেখো পর্যায় সারণী যদি আমরা বাম থেকে ডান দিকে যাই তাহলে তার আকারটা কি হয়? কমে। আকার কি হয়? আকার কমে। আর আমরা যদি উপর থেকে নিচের দিকে যাই তাহলে তার আকারটা কি হয়? বাড়ে। উপর থেকে নিচে যদি যাই তাহলে কি হয়? আকার বাড়ে। কারণ কি? উপর থেকে যখন আমরা নিচের দিকে যাই তখন কি একটা একটা করে শক্তি স্তর অ্যাড হয় না তোমার? আমরা যদি তোমার বলি হাইড্রোজেনের কথা, শক্তি স্তর কয়টা? একটা। হিলিয়ামের ক্ষেত্রে দুইটা, এভাবে বলে বাড়ে। সরি, হিলিয়ামের ক্ষেত্রে, হিলিয়াম তো নেই। সোডিয়ামের ক্ষেত্রে কয়টা? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি জানি আমরা? 2 8 1 জানি না। সোডিয়ামের ক্ষেত্রে 3টা না? তার মানে কি হাইড্রোজেনের ছিল একটা, নিচে যেটা আছে গ্রুপ 1 নম্বরে বাড়ছে। তারপরে এই সোডিয়ামের পরে কি? হেলি না কে? পটাশিয়ামের কি হয়েছে তোমার? 2 8 8 1
8 8 1, তার মানে কি এখানে আরেকটা বেড়ে গেছে, চারটা হয়ে গেছে, তাই না? আমরা যখন আমরা যত নিচের দিকে যাব তার কি শক্তি স্তরটা তত বৃদ্ধি পাবে এবং আকারটা বৃদ্ধি পাবে। দেখো তাহলে এখানে ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, তার মানে সর্বশেষ কোনটা? আয়োডিন। আয়োডিনের তোমার এটা কি অবস্থানটা কোথায়? তোমার যে গ্রুপটা আছে গ্রুপের মধ্যে সর্বনিচে, মানে এখানে অপশনে যে কটা আছে আর কি, ঠিক আছে? তার মানে আমাদের সবচেয়ে বড় কোনটা? অ্যানায়ন, আয়োডিন। আমার অ্যান্সার কোনটা? এটা ডি নাম্বারটা। বোঝা গেছে? ফাদার নীতি বোঝা গেছে? এটা কিন্তু মোটামুটি আমি পুরোটাই একটু চেষ্টা করছি ব্যাখ্যা করে দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমাদের, নিম্নের যৌগগুলোর কোনটিতে একটি আয়নিক ও একটি সমযোজী বন্ধন থাকে? এখন আমরা তো সবাই পড়ছি আয়নিক বন্ধন কি, সমযোজী বন্ধন কি, তারপর আমি একবার রিক্যাপ করি। আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন, দেখো তো আয়নিক বন্ধন কি? আমরা জানি ধাতু আর অধাতুর মধ্যে যেই বন্ধনটা হয় সেটা কি? আয়নিক বন্ধন। ধাতু আর অধাতুর মধ্যে কি ধরনের বন্ধন হয়? আয়নিক বন্ধন হয়। কিভাবে? আমরা জানি ধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করে, আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে। এই যে ইলেকট্রন ত্যাগ আর গ্রহণের যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে তোমার কি বলা হয়? আয়নিক বন্ধন বলা হয়, ঠিক আছে? এখানে বন্ধন কারা করে? ধাতু আর অধাতু, ধাতু অধাতু, অধাতু, ঠিক আছে? আর মেইনলি এখানে ধাতু আমরা কি জানি? পজিটিভ আয়ন হয়, পজিটিভ মানে ইলেকট্রন ত্যাগ করলে তো পজিটিভ ধনাত্মক আয়নে আয়নিত হয়, তাই না? আর ইলেকট্রন যখন গ্রহণ করে তখন কি হয়? নেগেটিভ হয়। তার মানে এখানে যে আয়নিক বন্ধন আছে সেখানে কি থাকবে? একটা পজিটিভ পার্ট থাকবে, একটা নেগেটিভ পার্ট থাকবে। যেমন আমি যদি এক্সাম্পল দিই সেটা কিরকম? সোডিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ফ্লোরাইড, এগুলো কি? একটা হচ্ছে তোমার কি সোডিয়াম পজিটিভ পার্ট, এটা কি নেগেটিভ পার্ট। তার মানে আয়নিক বন্ধনে কি থাকবে? একটা পজিটিভ পার্ট থাকবে, একটা নেগেটিভ পার্ট থাকবে। কিন্তু সমযোজী বন্ধনে তোমার কি থাকবে? দুইটাই কি থাকবে? অধাতু থাকবে, অধাতু আর একটা অধাতু, অধাতু। তার মানে কি? তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ইলেকট্রন কি করবে? শেয়ারের মাধ্যমে। অধাতু অধাতু কি করবে? ইলেকট্রন শেয়ার করবে। তারা ইলেকট্রন দিবেও না নিবেও না, কি করবে? শেয়ার করবে। মনে করো আমি যদি বলি হাইড্রোজেন আর অক্সিজেন, হাইড্রোজেন কি করে? অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? অক্সিজেনের আমরা জানি 8 ও 8। অক্সিজেনের তোমার ইলেকট্রন বিন্যাস কি? 2 6, তাই না? তার শেষ কক্ষপথে ইলেকট্রন দরকার কয়টা? দুইটা। আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে কি জানি? হাইড্রোজেন 1, তার ইলেকট্রন বিন্যাস কি তোমার? 1, তাই না? এখন যদি দুইটা হাইড্রোজেন এখানে চলে যায়, অক্সিজেনের শেষ কক্ষপথে যদি চলে যায়, তাহলে কি হবে? অক্সিজেন 8টা হয়ে যাবে না? তাহলে সেই যৌগটা কি হয়? H2O। দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে কি তৈরি করে? পানি তৈরি করে। এখন কি করছে দেখো, হাইড্রোজেনের এখানে কি হয়েছে? দ্বিত্বপূর্ণ হয়েছে, মানে তার শেষ কক্ষপথে কি? এই যে অক্সিজেনের এখান থেকে একটা ইলেকট্রন আর ওই হাইড্রোজেনের জন্য আরেকটা ইলেকট্রন আসছে, মানে কি তার শেষ শক্তি স্তরে দ্বিত্বপূর্ণ হয়েছে। দ্বিত্বপূর্ণ মানে কি? সে এখন স্টেবল। আর অক্সিজেনের ক্ষেত্রে কি হয়েছে? এখান থেকে একটা ইলেকট্রন গেছে, এখান থেকে একটা ইলেকট্রন গেছে, তার মানে তার কয়টা হয়েছে? 6 আর 2 8, 2 8, তার মানে তার কি অষ্টপূর্ণ হয়েছে না? তার মানে এখন সে কি স্টেবল বা স্থিতিশীল। তো এইভাবে কিন্তু তোমার কি হয়? সমযোজী বন্ধনটা আসলে ফর্ম হয়, ঠিক আছে? আচ্ছা, আমাদের কি বলছে প্রশ্নে? যে নিম্নের যৌগগুলোর কোনটিতে একটি আয়নিক ও একটি সমযোজী বন্ধন থাকে। আমরা বুঝবো যেখানে ধাতু ধাতু অধাতু আছে সেখানে আয়নিক বন্ধন, আর যেখানে অধাতু অধাতু আছে সেখানে কি সমযোজী বন্ধন। এখানে বলছে দুইটাই একসাথে থাকতে হবে, ঠিক আছে? দেখি আমরা প্রথমে, আমাদের প্রথম অপশন দেওয়া আছে, অন্য কালি নেই, আচ্ছা এখানে আমাদের প্রথম অপশন দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড। দেখো আমি বলে দিচ্ছি প্রথমে যে সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন, তাই না? কারণ একটা পজিটিভ পার্ট আছে, একটা নেগেটিভ পার্ট আছে, এটা কি আয়নিক বন্ধন, একটা ধাতু একটা অধাতু। এখানে আমার প্রশ্ন কিন্তু আয়নিক বলছে, কিন্তু আমার সাথে একটা সমযোজীও বলছে, মানে দুইটাই থাকতে হবে আমার। তার মানে সোডিয়াম ক্লোরাইডটা কি আমাদের হবে না। H2O পানি, আমি এক্সাম্পল দিচ্ছি না, এই যে এক্সাম্পল দিলাম পানি। পানির ক্ষেত্রে কি হয়? অক্সিজেনের সাথে হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করে, দুটাই অক্সিজেন শেয়ার করে, হাইড্রোজেন শেয়ার করে। তার মানে এটা কি? এটাও হবে না, এটা শুধু সমযোজী। এটা কি? শুধু আয়নিক, শুধু আয়নিক, শুধু আয়নিক। এটা কি? শুধু সমযোজী, শুধু সমযোজী। এটা দেখা যাচ্ছে কিনা কে জানে, ধরো অন্য কালোই নি, কালোই নি। আচ্ছা, পরবর্তী যেটা আমি এটা নিই, তোমার CH4 মিথেন। আমরা জানি CH4 মিথেন কিভাবে গঠিত হয়? হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এই কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? কার্বনে তো আমরা জানি কয়টা, তোমার 6টা এই থাকে পারমাণবিক সংখ্যা, মোট ইলেকট্রন থাকে 6টা। 2 4, মানে তার কয়টা লাগে অষ্টক পূর্ণ করতে?
চারটা লাগে। তো দেখো চারটা জায়গায় চারটা হাতে চারটা হাইড্রোজেন চলে আসছে, তার মানে তার কি অষ্টক পূর্ণ হয়ে গেছে না? এবং কার্বন অধাতু, হাইড্রোজেন অধাতু, তার মানে এই বন্ধনটা কি তোমার সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন, বুঝতে পারছো? তার মানে এটা কি সমযোজী বন্ধন, কিন্তু আয়নিক নাই, তার মানে এটাও অ্যান্সার হবে না। KCN, পটাশিয়াম সায়ানাইড, KCN। এখানে দেখো তো কয়টা কম্পোনেন্ট আছে, পটাশিয়াম আছে, কার্বন আছে, নাইট্রোজেন আছে, তাই না? দেখো পটাশিয়াম কি ধাতু, K প্লাস। আর সায়ানাইড কেমনে থাকে? সায়ানাইড থাকে এইভাবে, CN মাইনাস, বুঝতে পারছো? এইভাবে থাকে। তার মানে আমি কি বলছিলাম, আয়নিক বন্ধন হতে কি থাকতে হবে তোমার? ধাতু অধাতু হইতে হবে, ঠিক আছে? বা এই যে সায়ানাইড আছে এটা কিন্তু এক ধরনের মূলক, তাই না? এই মূলক থাকলেও হবে। পজিটিভ পার্ট আছে, নেগেটিভ পার্ট আছে, মানে কি সেখানে আয়নিক বন্ধন হবে। তা দেখো এখানে কি আছে, এখানে একটা পজিটিভ পার্ট আছে, একটা নেগেটিভ পার্ট আছে, তার মানে এখানে কি আয়নিক বন্ধন আছে, তাই না? আমরা বলতে পারি আয়নিক বন্ধন আছে। আর এটা পজিটিভ পার্ট যেখানে আছে সেটা ধাতু, আয়নিক আছে, ঠিক আছে? সায়ানাইড দেখো CN, এখানে কি কার্বন, এখানে কি নাইট্রোজেন। তো কার্বন আর নাইট্রোজেন যখন বন্ধন করছে, কার্বন কি তোমার অধাতু, নাইট্রোজেন কি অধাতু, তার মানে অধাতু আর অধাতুর মধ্যে যে বন্ধনটা সেটা কি সমযোজী বন্ধন। তার মানে কি এখানে সমযোজী বন্ধনও আছে, সমযোজীও আছে। তার মানে অ্যান্সার কোনটা আমাদের? সি নাম্বারটা, পটাশিয়াম সায়ানাইড, KCN, ঠিক আছে? আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। তোমার বলছে নিচের কোন আয়নটির আকার ক্ষুদ্রতম? আচ্ছা, এই ছিল তোমার আয়নের আকার। এখন আমাদের এই যে আয়নের আকার সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি সহজে, সেটা আমরা দেখব। দেখো আমাদের স্বাভাবিকভাবে যে আকারটা আমি বলছিলাম, তোমার পর্যায় সারণী যদি তুমি বাম থেকে ডান দিকে যাও, বাম থেকে ডানে গেলে তোমার কি হয়? আকারটা হ্রাস পায়, আকার হ্রাস পায়। আর তুমি যদি উপর থেকে নিচের দিকে যাও, উপর থেকে নিচ, তাহলে তোমার কি হবে? আকার বৃদ্ধি পায়, তাই না? কিন্তু এখানে দেখো তোমার এখানে কিন্তু আয়নিত অবস্থা দেওয়া আছে, মানে কি ম্যাগনেসিয়াম যখন 2টা ইলেকট্রন ত্যাগ করে তখন কি উৎপন্ন করে? ম্যাগনেসিয়াম 2+। ফ্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করে, এখানে F+ হচ্ছে, যদি এটা হবে না, এখানে F- হবে, তার মানে অপশন এটা বাদ, আগেই এটা বাদ, ঠিক আছে? পরে দেওয়া আছে কি সোডিয়াম প্লাস, আর দেওয়া আছে কি O2-। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? সোডিয়াম প্লাস হয়। আর অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করলে কি হয়? তোমার O2- হয়। আচ্ছা, এখন দেখি আমরা, আমাদের একটা অপশন বাদ দিয়ে দিলাম প্রথমেই, কারণ F+ বলতে কিছু নাই। আচ্ছা দেখো তো, ম্যাগনেসিয়াম 2+, পরবর্তী কি দেওয়া আছে? সোডিয়াম প্লাস, পরবর্তী দেওয়া আছে কি O2-। এখন আমরা দুইটা কাজ করব। একটা কাজ হচ্ছে কি তোমার, প্রথমে আমরা ক্যালকুলেট করব এদের পারমাণবিক সংখ্যাগুলো, আমরা জানি কোনটা পারমাণবিক সংখ্যা কত। পরবর্তী আমরা ক্যালকুলেট করব কি তোমার এদের ইলেকট্রন সংখ্যাগুলো, ঠিক আছে? আচ্ছা, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12। সোডিয়ামে কত? 11। অক্সিজেনে কত? 8, ঠিক আছে? আচ্ছা, ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+-এ তোমারই কত? তোমার ইলেকট্রন কয়টা আছে এখানে? আমরা জানি ম্যাগনেসিয়ামের সাধারণত ইলেকট্রন থাকে কয়টা? ইলেকট্রন থাকে কয়টা? 12টা থাকে, তাই না? এখন যখন তোমার 2টা ত্যাগ করছে, তার মানে কয়টা আছে এখন? 12 - 2 মানে 10টা ইলেকট্রন আছে। তার মানে তার ইলেকট্রন কয়টা? এটা হচ্ছে ইলেকট্রন নাম্বার, ইলেকট্রন হচ্ছে 10টা, ঠিক আছে? সোডিয়ামের ক্ষেত্রে কয়টা আছে? সোডিয়াম একটা দিয়ে দিছে, তাই না? তার মানে তার ইলেকট্রন কয়টা আছে? 10টাই আছে, ঠিক আছে? 10টাই আছে, মানে একটা ত্যাগ করে দিলে কি 11 - 1 = 10। আচ্ছা, অক্সিজেন দেখো তোমার কি করছে? 2টা ইলেকট্রন গ্রহণ করছে। আগে ছিল কয়টা? 8টা, প্লাস 2টা গ্রহণ করছে, মানে কয়টা আছে? 10টা আছে, দেখো। আচ্ছা, এদের সবার ইলেকট্রন সংখ্যা সেম। এখন আমরা একটা জিনিস পড়ছিলাম না, যে যদি ইলেকট্রন সংখ্যা সেম হয় তাদেরকে কি বলা হয়? পরস্পরের আইসো ইলেকট্রনিক। কি বলা হয় পরস্পরের? আইসো ইলেকট্রনিক, ইলেকট্রনিক, ঠিক আছে? আইসো ইলেকট্রনিক মানে কি? আইসো মানে হচ্ছে তোমার কি সমান বা সেম, সমান বা সেম। আর ইলেকট্রনিক মানে কি? ইলেকট্রন সেম, বুঝতে পারছো? তো এখানে দেখো সবগুলোর কিন্তু ইলেকট্রন সংখ্যা সমান, কিন্তু পার্থক্য কোথায়? এই দেখো, ম্যাগনেসিয়ামে কত? প্রোটন কয়টা? প্রোটন হচ্ছে গিয়ে তোমার 12টা। সোডিয়ামে কয়টা? 11টা। অক্সিজেনে কয়টা? 8টা। এখন আমরা জানি যে তোমার প্রোটন থাকে কোথায়? নিউক্লিয়াসে। এই যে একটা যদি পরমাণু এরকম হয়, একটা পরমাণু, এই হচ্ছে তোমার কি তার শক্তি স্তর। এখানে কি থাকে? তোমার প্রোটন থাকে, আর ইলেকট্রন থাকে এই শক্তি স্তরে, তাই না? তো প্রোটন কি করে? ইলেকট্রনকে আকর্ষণ করে। তো ইলেকট্রনকে আকর্ষণ করার কারণে কি হয়? তোমার শক্তি স্তরে একটু চেপে যায়, তাই না? এই চাপার কারণে কি আকারের তারতম্য হয়। দেখো তো এখানে
প্রোটন কয়টা? 12টা। ইলেকট্রন কয়টা? একটা। 12টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানতেছে, তার মানে কি একটার জন্য একটা থেকে বেশি আছে। কিভাবে? মনে করো 10টা প্রোটন যদি 10টা টানে, 10টা ইলেকট্রনকে টানে, তাহলে সমান সমান হবে, মানে 10জন মানুষ 10জনকে টানতেছে, তার মানে কি পাল্লা কি ভারী সমান আছে না? কিন্তু যদি 12 জন 10জনকে টানে, তার মানে কি হবে? সেই ওই পাশে যে 10জন আছে তাদেরকে টেনে এনে ফেলবে না? তার মানে কি আকারটা সংকুচিত হয়ে যাবে। মানে তোমার দেখো, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামেরই, এখানে মনে করো 10টা ইলেকট্রন আছে, এখানে 12টা আছে, তার মানে কি তার 12টা 10টাকে বেশি টানবে, তার মানে সেটা কি করবে? আকারটা সংকুচিত করে দিবে। তার মানে কি ম্যাগনেসিয়ামের আকারটা ছোট। আচ্ছা, সোডিয়ামের ক্ষেত্রে দেখি, সোডিয়ামের ক্ষেত্রে কমবে, কিন্তু দেখো সোডিয়ামের 11টা টানতেছে 10টাকে, তার মানে কি ম্যাগনেসিয়াম থেকে একটু বড় হবে সোডিয়ামটা, তাই না? দেখো ম্যাগনেসিয়াম প্রথমে কি হবে? ম্যাগনেসিয়ামটা সবচেয়ে ছোট, এর থেকে বড় কে? সোডিয়াম প্লাস, তাই না? এখন দেখো অক্সিজেনের ক্ষেত্রে দেখো তো, অক্সিজেনে আছে কয়টা? 8টা প্রোটন, টানবে কয়টাকে? 10টাকে। এখন দেখো একটার জন্য কিন্তু একটা নাই, মানে আটটা কি 8টাকে টানতে পারে, কিন্তু দেওয়া আছে কি বেশি, মনে করো 8জন মানুষ 10জন মানুষকে টানতেছে, টানতে পারবে? পারবে না। তার মানে কি আকারটা বড় থাকবে, মানে এই দেখো আকারটা আরো বড় থাকবে, তার মানে সবচেয়ে বড় আকার কার? O2 মাইনাসের। 8টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানতে পারবে না, আকারটা এই জন্য সংকুচিত কম হবে, বুঝতে পারছো? তার মানে আকার সবচেয়ে বড় কার? O2 মাইনাস, তারপরে বড় কার? সোডিয়াম প্লাস, তারপরে বড় কার? ম্যাগনেসিয়াম 2 প্লাস। তার মানে অ্যান্সার কোনটা? O2 মাইনাস, তাই না? না, কারণ কি তোমার প্রশ্ন আছে কি আকার ক্ষুদ্রতম, প্রশ্ন দেখতে হবে তো আকার বড় হয়েছে মানে অ্যান্সার হয়ে যাবে এমন তো না, তাই না? সবচেয়ে ক্ষুদ্রতম আকার কার? ম্যাগনেসিয়াম 2 প্লাস। এই নাম্বারটা ক্লিয়ার? এটা ফার্স্ট 8-9 আসছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোনটি ফেরোম্যাগনেটিক মৌল? এখন দেখো ফেরোম্যাগনেটিক মৌল মনে রাখার একটা আছে, তোমাদের বইয়ে 3টা দেওয়া আছে, সেটা হচ্ছে কি মনে রাখবে এইভাবে, ফে নি কো। ফে দিয়ে কি? Fe আয়রন, নি দিয়ে কি? নিকেল, ও দিয়ে কি? কোবাল্ট। ঠিক আছে, এটা কি আয়রন, সংকেত আশা করি জানো, প্রতীক সরি, আয়রন, নিকেল, আর এটা কি? কোবাল্ট। কোবাল্ট, ঠিক আছে। কোনটা আছে? আয়রন আছে, নিকেল আছে, কোবাল্ট আছে, এই যা কোবাল্ট আছে। আনসার কোনটা? কোবাল্ট। এই 3টাই আসে তোমার ঘুরে ফিরে, ঠিক আছে, এটা মনে রাখবা। অপশন এরকমই দিবে, মনে করো বলবে যে নিচের কোনটি ফেরোম্যাগনেটিক মৌল না, দিয়ে দিবে আয়রন দিয়ে দিবে, নিকেল দিয়ে দিবে, কোবাল্ট দিয়ে দিবে, অন্য একটা দিয়ে দিবে, তখন আসবে কোনটা? অ্যান্সার কোনটা? যে কোনো জায়গায় যদি দেখো যে 3টা পার্ট আছে, 3টা অপশন আছে ক্রিয়েট করার মতো, সেই পার্টগুলো ইম্পর্টেন্স দিয়ে পড়বা, ঠিক আছে? কারণ 4 নাম্বার অপশন অন্যটা ঢুকাই বলবে কোনটা না। আচ্ছা, পরেরটা দেখি। পরবর্তী প্রশ্ন বলছে কোনটি বিরল মৃত্তিকা মৌল? বিরল মৃত্তিকা মৌল বলা হয় তোমার ল্যান্থেনের যে গ্রুপ আছে তাদেরকে, ল্যান্থেনাইড গ্রুপ। এখানে মৌল কয়টা? মোট 15টা। তো তোমার 15টা অবশ্যই মুখস্থ করা লাগবে না, প্রথমটা মনে রাখলেই হবে, ল্যান্থেনাইড, ল্যান্থেনাম, ঠিক আছে? তো এখানে বলছে যে কোনটি বিরল মৃত্তিকা মৌল, এটা আসছে বুটেক্স 14-15-তে, এখানে ল্যান্থেনাম আছে অপশনে, তো অ্যান্সার কোনটা? ল্যান্থেনাম। সারা জানে যে তোমরা কতদূর পড়ো না, ঠিক আছে? চেষ্টা করবা যে ল্যান্থেনাইড আর অ্যাক্টিনাইড গ্রুপের প্রথম মৌল আর তোমার শেষ মৌল, এই দুইটা তোমার মনে রাখতে, ঠিক আছে? একটা মনে হয় লরেন্সিয়াম আর একটা মনে হয় লুটেশিয়াম, চেক করে দেখো একবার, মনে নেই আমার সঠিক। একটা জটিল যৌগ দেওয়া আছে, তোমার বলছে এখানে কয়টি বন্ধন আছে, আমি লিখি একবার। এখানে দেওয়া আছে কি? কোবাল্ট NH3Cl, এটা কি? হেক্সা NH3 মানে কি? অ্যামিন কোবাল্ট ক্লোরাইড বলা যায়, ঠিক আছে? আচ্ছা, NH3 এখানে দেখো তো বন্ধন কয়টা আছে, সমযোজী বন্ধন কয়টা আছে তোমার? NH3, হাইড্রোজেন 1 2 3, হাইড্রোজেন 3টা আছে, 1 2 3, 3টা বন্ধন না? 3টা বন্ধন আছে ইন্টু 6, তাহলে দেখো তো মোট সমযোজী বন্ধন কয়টা? 3 ইন্টু 6 কয়টা? 18টা, তাই না? আচ্ছা, এখানে কোবাল্টের সাথে NH3 আছে কি তোমার সন্নিবেশ বন্ধন দ্বারা, তাই না? এই দেখো ব্র্যাকেট দ্বারা বোঝাই দিচ্ছে এটা সন্নিবেশ বন্ধন, ঠিক আছে? সন্নিবেশ বন্ধন আছে কয়টা? সন্নিবেশ বন্ধন দেখো তো, ওটা বড় হয়ে গেছে, ছোট করে একটু, এবার থাকবে CO, ঠিক আছে? আচ্ছা, 6 বুঝতেছে ও। আচ্ছা, কোবাল্ট আছে কয়টা? একটা কোবাল্ট কয়টা NH3 এর সাথে বিক্রিয়া করছে? 6টা, তার মানে আরো কয়টা আছে তোমার? 6টা, ঠিক আছে? এবার দেখো
এই যে পুরোটা কয়টা ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে? 3টা ক্লোরিনের সাথে। দেখো 3টা ক্লোরিন, আরো 3টা বন্ধন, 3টা বন্ধন আছে, আবদ্ধ আছে। তো মোট কয়টা হয়? 18 আর 6 কত? 24, 24 আর 3 কত? 27। তার মানে এখানে মোট বন্ধন কয়টা বন্ধন? 27টা। ক্লিয়ার? আছে অপশনে 27, এই তো আছে 27টা। ঠিক আছে, এটা সিকিউরিটি 21 আসছে, কিন্তু সহজ কোশ্চেন, এরকম কোশ্চেনই আসবে। এই কোশ্চেনগুলো কিন্তু এক্সামে পারা যায় না। যেমন এখানে একটা কোবাল্ট যে 6টা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করছে, অনেকে জানবেই না, অনেকে এখানে এক দিয়ে রাখবে, কারণ কোবাল্ট তো একটা, এই জন্য অনেকে একটা দিয়ে রাখবে। ঠিক আছে, আচ্ছা। আবার অনেকে তোমার দেখো এই যে তোমার 3টা আছে, এই 3টা ক্যালকুলেট করবে না, ওটা কিন্তু অপশনে দিয়ে রাখছে, বুঝতে পারছো? ওটা কিন্তু অপশনে দিয়ে রাখছে। আবার দেখো এই 3টা কিন্তু অনেকে বিয়োগ করবে, 18 থেকে 24, 24 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 21, এটা অপশন দিয়ে রাখছে। তার মানে বুঝে শুনে অ্যান্সার করতে হবে। পরবর্তী কোশ্চেন 9 নাম্বারটা, কোন যৌগটির সবগুলো বন্ধন কোণ 90 ডিগ্রি? আচ্ছা, এটা হচ্ছে SF6 বন্ধন কোণ। বন্ধন কোণ আমরা সেটা কিন্তু কোথায় শিখি? আমরা সংকরায়ন টপিকে শিখি। আর SF6 এর যে গঠনটা আছে তোমার, আমরা জানি সালফারের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 6টা ইলেকট্রন থাকে। তো 6টার জায়গায় যদি তোমার 6টা ফ্লোরিন হয়, তখন শেপটা তোমার এমন ভাবে আসে যে দেখতে মানে কি তোমার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি 90 ডিগ্রি হয়, বুঝতে পারছো? সংকরণে আমরা পড়বো বিস্তারিত পরে। আচ্ছা, আয়নিক ব্যাসার্ধের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক? আমি আয়নিক ব্যাসার্ধ একবার পড়াইছি, আমি দেখা একবার 19-20 আসছে, এটা লেটেস্ট কোশ্চেন আর কি, যেটা বলা যায়। আচ্ছা, দেখি একবার এখানে কি কি আছে তোমার। N3- আছে, N3-, সাথে কি আছে? O2- আছে, সাথে কি আছে? ফ্লোরিন মাইনাস, আর আছে কি? সোডিয়াম প্লাস। দেখো আমি কিন্তু সিরিয়াল লিখে ফেলছি, আমি জানি এটার অ্যান্সার কোনটা। N3-, O2-, এটা অ্যান্সার। এটা তোমার দেখলেই বুঝে যাবা। মাইনাসের ক্ষেত্রে যখন তোমার পাওয়ারটা বড় হবে, সেটার আকার বড়। পজিটিভের ক্ষেত্রে পাওয়ার যখন দিতে যাবে, বড়র দিকে যাবে, তখন সেটার আকার ছোট। ট্রিক্স লিখে রাখো। যখন ঋণাত্মক হবে, নেগেটিভের ক্ষেত্রে কি হবে? এই যে এটা যদি আমি n ধরি, যেমন ধরো যদি আমি বলি XY-, ঠিক আছে, এটা কি? y এর মান যত বেশি হবে, আকার তত বড় হবে, পরমাণুর আকার আর কি। আর যদি পজিটিভ হয়, তাহলে কি হবে? XY পজিটিভ মনে করো, বা এই X এর জায়গায় মনে করো সোডিয়াম, Y এর জায়গায় কি মনে করো? সোডিয়াম 1+, বা ম্যাগনেসিয়াম 2+, ওইটা। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হবে? Y এর মান উল্টা, জাস্ট যত বেশি হবে, আকার তত ছোট হবে, বুঝতে পারছো? এটা হচ্ছে ট্রিক্স। তার মানে এখানে সবচেয়ে বড় আকার কোনটা? N3-, তারপরে O2-, তারপরে F-, এরপর হচ্ছে তোমার কি? Na+। এখন আমি একটু দেখি, আমাদের যে সাধারণ কমন সেন্স সেটা দ্বারা আমি করি, যেটা আগে করাইছিলাম আমি। দেখো তো এখানে N3-, যদি আমি বলি N3- এর তোমার কত? N3-, আচ্ছা এখানে দেখেন আমি N3- দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে তো আমরা জানি তার পারমাণবিক সংখ্যা কত। নাইট্রোজেনের হচ্ছে তোমার 7, অক্সিজেনের হচ্ছে 8, এটার কত? ফ্লোরিন 9, এটা হচ্ছে সোডিয়ামের হচ্ছে 11। 7, 8, 9, 11। এদের ইলেকট্রন কয়টা করে আছে? আমি দেখলাম প্রোটন 7, 8, 9, 11 করে আছে। ইলেকট্রন কয়টা আছে? দেখো নাইট্রোজেন থাকে কয়টা? 7টা। এক্সট্রা আছে কয়টা? 3টা গ্রহণ করছে, তার মানে তার ইলেকট্রন সংখ্যা কত? 10। অক্সিজেনের ক্ষেত্রে কত? 8 আর 2, 10। ফ্লোরিনের ক্ষেত্রে কত? 8 আর 9 আর 1, 10। সোডিয়ামের ক্ষেত্রে কত? 10 - 1, সরি 11 - 1 কত? 10। তার মানে কি সবার ইলেকট্রন কি সেম? তার মানে এটা কি আবার আইসো ইলেকট্রনিক। এটা কি আইসো ইলেকট্রনিক, বুঝতে পারছো? এটাও কি আইসো ইলেকট্রনিক। আচ্ছা, এখন কি হবে দেখো, 7টা 10 টাকা টানতেছে, 8টা 10 টাকা টানতেছে, 9টা 10 টাকা টানতেছে, 11টা 10 টাকা টানতেছে। এখানে কি টানটা সবচেয়ে বেশি হবে না? সরি কম দিয়েছি কেউ। এখানে কি টানটা সবচেয়ে বেশি হবে না? অন্য কালে নেই। তারপরে কি এখানে টানটা সবচেয়ে বেশি হবে না? তারপরে এখানে, তারপরে কি এখানে, সরি সবচেয়ে বেশি হবে এখানে, তারপরে সবচেয়ে কম হবে এখানে, তারপরে কম এখানে, তারপরে এখানে কি একদম কম। চিহ্নটা আমি ভুল দিছি, এখানে সবচেয়ে বেশি হবে, ডাবল দিলাম, এখানে তার থেকে কম হবে, তাই না?
এখানে কি আরো কম হবে, এখানে একদম কম হবে। বুঝতে পারছো? তোমার সবচেয়ে বেশি কোথায় হবে, তোমার 11টা 10 যখন 10টায় টানতেছে, আবার এখানে 9টা 10টায় টানতেছে, কম হবে স্বাভাবিকভাবে। 8টা 10টায় টানতেছে, ওখান থেকেও কম হবে। 7টা 10টায় টানতেছে, একদমই কম হবে। তার মানে সবচেয়ে বড় আকার কোনটা? n3 মাইনাস, মানে কি সংকুচিত কম করতে পারবে, এই জন্য আকারটা কি সবচেয়ে বেশি। বুঝতে পারছো? তার মানে অ্যান্সার ই কোনটা তোমার n3 মাইনাস O2 মাইনাস ফ্লোরিন মাইনাস সোডিয়াম প্লাস। ওকে, আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন। 5টি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া হলো, তাদের মধ্যে কোনটির আয়নীকরণ শক্তি সর্বোচ্চ? দেখো আয়নীকরণ শক্তি সর্বোচ্চ বলছে, 5টা দেওয়া আছে, ফার্স্টের প্রশ্ন 5টা দেওয়া থাকবেই। 1s2 2s2, এখানে কি আয়নীকরণ শক্তি মানে কি তোমার ধনাত্মক আয়ন তোমার জি হবে, যেমন সোডিয়াম থেকে কি, সোডিয়াম থেকে ইলেকট্রন গেলে কি হয়, সোডিয়াম প্লাস। এই যে আয়নিত হওয়ার যে শক্তিটা, এটাই কি তোমার আয়নীকরণ শক্তি। যার কম লাগে তার আয়নীকরণ শক্তি কম, যার বেশি লাগে তার আয়নীকরণ শক্তি কি বেশি। আচ্ছা 1s2 2s2 গেল, 1s2 2s2 2p1 গেল, 1s2 2s2 2p3, 1s2 2s2 2p4, 1s2 2s2 2p5। এখন একটা জিনিস তোমার মনে রাখতে হবে, আয়নীকরণ যে শক্তিটা সেটা সর্বোচ্চ হয় কখন, সর্বনিম্ন হয় কখন। মনে করো আমি যদি একই পর্যায়ের একই গ্রুপের উপর থেকে নিচে যাই, আয়নীকরণ শক্তিটা কি হয়, কম হয়। আয়নীকরণ শক্তি কি হয়, আয়নীকরণ শক্তি কি হয়, কম হয়। কিন্তু আমি যদি আবার একই পর্যায়ের বাম থেকে ডানে যাই, আয়নীকরণ শক্তিটা কি হয়, আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পায়। বুঝতে পারছো? এখন এখানে যে আমি ইলেকট্রন বিন্যাস থেকে আমি কিভাবে বুঝবো, আমরা জানি দেখো তো s অরবিটাল পূর্ণ আর অর্ধপূর্ণ কখন হয়। s অরবিটালের আমরা জানি ইলেকট্রন সর্বোচ্চ ধরে কয়টা, 2টা। p তে ধরে কয়টা, 6টা। d তে কয়টা ধরে, 10টা। f এ কয়টা ধরে, 14টা, তাই না? এখন দেখো s এর তোমার অর্ধপূর্ণ হয় কয়টায়, একটায়, একটায়। p এ অর্ধপূর্ণ কয়টা হয়, 3টায়। d তে কয়টায়, 5টায়। f এ কয়টায়, 7টায়। তার মানে আমরা জানি একটা তোমার অরবিটাল যদি s এর ক্ষেত্রে 1 এ থাকলে তোমার অর্ধপূর্ণ, 2 এ থাকলে পূর্ণ, p তে 3 এ থাকলে অর্ধপূর্ণ, 6 এ থাকলে পূর্ণ। বাদ বাকি d আর f এর ক্ষেত্রে সেম, মানে 5 আর 10, 7 আর 14, ঠিক আছে? মানে সে নিষ্ক্রিয় অবস্থা থাকে এই অবস্থাটায়। তাহলে আমরা জানি যে এই অবস্থায় যদি নিষ্ক্রিয় অবস্থা থাকে, তার মানে তাকে আয়নিত করতে কি সর্বোচ্চ শক্তি দিতে হবে না? আমি যদি মনে করো s এর 1 অবস্থায় থাকে, তখন তাকে কি আমার আয়নিত করতে গেলে শক্তি দিতে হবে। যদি 2 অবস্থায় থাকে তাহলে শক্তি দিতে হবে, আরো বেশি শক্তি দিতে হবে। যদি p3 অবস্থায় থাকে তাহলে s এর 1 আর 2 এর থেকে বেশি শক্তি দিতে হবে, তাই না? কিন্তু যদি 6 অবস্থায় থাকে তাহলে 3 থেকে আর এই 1 আর 2 থেকে শক্তি বেশি দিতে হবে। তার মানে কি যত আমি নিচের দিকে যাব, আয়নীকরণ শক্তিটা আমার তত বেশি দিতে হবে, তাই না? তাহলে এখানে দেখো ইলেকট্রন বিন্যাসগুলো দেখো একবার, 2s2 আছে, ঠিক আছে, মানে পূর্ণ আছে, তার মানে এখানে কি শক্তিটা বেশি দিতে হবে। আচ্ছা 2p1 আছে না, এখানে অর্ধপূর্ণ নাই। 2p3 আছে, এই তো অর্ধপূর্ণ আছে, পি অরবিটাল। বুঝতে পারছো? এই যে পি অরবিটাল অর্ধপূর্ণ আছে, তার মানে এখানে কি শক্তি বেশি দিতে হবে। 4 আছে না, এখানে পুরোপুরি দেওয়া শক্তি দেওয়া লাগবে না। 5 আছে না, এখানে যদি 6 থাকতো তাহলে অ্যান্সার 6 হইতো, কিন্তু 6 নাই, তার মানে অ্যান্সার কোনটা হবে, 1s2 2s2 2p3। বুঝা গেছে এটা? এটা পিছনে কি জাদু আছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন, H2O যৌগের HOH বন্ধন গুণ কত? এখানে প্রশ্নটা মানে ভুল আছে, এই প্রশ্নটা হবে তোমার H3O+, ঠিক আছে? H2O যৌগে কি আছে তোমার বন্ধন কোণ কত হয়, H2O তে তোমার বন্ধন কোণ হয় 104.5 ডিগ্রি, সেই হিসাবে অ্যান্সার হবে তোমার 1 নাম্বারটা, মানে 105 ডিগ্রি কাছাকাছি। কিন্তু আসলে কিন্তু প্রশ্নটা আছে তোমার H3O+। আমি একবার দেখাই তোমাকে সংকরায়নটা আমরা কিভাবে বের করি। এই বন্ধন কোণ জানতে গেলে আমাদের সংকরায়নটা জানতে হয়, ঠিক আছে? সংকরায়ন ভালো না, এটা কালার সংকরায়ন। সংকরণ, ঠিক আছে? সংকরণ কিভাবে ক্যালকুলেট করি আমরা, সন্নিবেশ সংখ্যা দ্বারা। সন্নিবেশ সংখ্যাটা কিভাবে বের করতে হয়, সন্নিবেশ সংখ্যা, সন্নিবেশ সংখ্যা, ঠিক আছে? সন্নিবেশ সংখ্যা তোমার কিভাবে বের করতে হবে, প্রথমে হচ্ছে লোন পেয়ার, এলপি হচ্ছে তোমার লোন পেয়ার প্লাস সিগমা বন্ড। একটা তোমার যদি যৌগ দেওয়া থাকে সেখানে লোন পেয়ার কয়টা আছে আর সিগমা বন্ড কয়টা আছে, সেটা যে যোগফল সেটা হচ্ছে তোমার সন্নিবেশ সংখ্যা ইন্ডিকেট করে। এখন সন্নিবেশ সংখ্যা যদি তোমার কত 2 হয়, সেটা হবে কি তোমার sp। সন্নিবেশ সংখ্যা যদি 3 হয় sp2, দেখো 1 2 3, 1 1 2। সন্নিবেশ সংখ্যা যদি 4 হয় sp3, 5 হলে কি হবে sp3d।
3 1 4 1 5, ঠিক আছে। 6 হলে sp3d2 এভাবে করে যেতে থাকবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের এখানে সন্নিবেশ সংখ্যাটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? লোন পেয়ার আর সিগমা বন্ড দ্বারা। দেখো তো পানির ক্ষেত্রে কি হয়, আমি যদি নেই H2O, তার মানে কি থাকবে? অক্সিজেন থাকবে আর দুই হাতে কি থাকবে? পানি থাকবে, তাই না? দেখো অক্সিজেন আমরা জানি কয়টা, হাত কয়টা, মানে অক্সিজেন শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 6টা। তার মানে 6টার মধ্যে দেখো সে একটা দিছে এখানে, একটা এখানে দিছে, তার মানে আর মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে? দুইটা আছে, তখন মুক্তজোড় ইলেকট্রন একটা দুইটা, তাই না? 2 2 4 আর 2 6। এখন মুক্তজোড় যখন আমরা বলি তখন আমরা একটা বলবো না এক জোড়া বলবো, সেটা নিয়ে কনফিউজ হয়ে যায় না, তাই না? দেখো যখন আমরা মুক্ত জোড় বলবো তখন আমরা কি বলতে হবে? আমার একটা মানে কি বোঝায়? এক জোড়া মুক্ত ইলেকট্রন, এক জোড়া মুক্ত ইলেকট্রন, মানে মুক্ত জোড় ইলেকট্রন না কিন্তু। আর তুমি যদি বলো যে একটা মুক্ত জোড় ইলেকট্রন, তাহলে বোঝায় কটা? আসলে দুইটা আছে, ওখানে দুইটা মুক্ত ইলেকট্রন আছে, বুঝতে পারছো? দুইটা বললে তাহলে তোমার কি বলতে হবে? মুক্ত ইলেকট্রন বলতে হবে। একটা বললে মুক্ত জোড় বলতে হবে। ওকে, এখানে কটা আছে? মুক্ত ইলেকট্রন 4টা, আর মুক্ত জোড় কটা আছে? 2টা। লোন পেয়ার ইলেকট্রন কটা? 2টা। আর তোমার যদি বলা হয় যে লোন ইলেকট্রন কয়টা বা মুক্ত ইলেকট্রন কয়টা? 4টা। ক্লিয়ার? আচ্ছা, দেখো এখানে তোমার কি আমার সংকরণটা আমরা বের করি, সন্নিবেশ সংখ্যা বের করি আমরা। দেখো এখানে লোন পেয়ার কয়টা আছে? একটা, দুইটা, লোন পেয়ার কিন্তু এই জন্য 2টা। তোমার সিগমা বন্ড কয়টা আছে? এই একটা সিগমা বন্ড, এই একটা সিগমা বন্ড, কয়টা? 2টা। তাহলে কি হলো? 2 আর 2 4। 4 এর ক্ষেত্রে আমরা কি জানি? sp3। এখন আমরা জানি যে sp3 যদি হয় তাহলে তোমার সেটার জন্য আমরা জানি তোমার কি বন্ধন কোণটা কত হয়? বন্ধন কোণটা আসলে তোমার হয় 109.5 ডিগ্রি নরমালি, যদি কোনো লোন পেয়ার না থাকে। কিন্তু যদি তোমার একটা লোন পেয়ার থাকে, যদি একটি লোন পেয়ার থাকলে তোমার বন্ধন কোণটা কত হয়? 107 ডিগ্রি। কিন্তু যদি আবার দুইটা লোন পেয়ার থাকে তাহলে বন্ধন কোণটা কত হয়? 104.5 ডিগ্রি, বুঝতে পারছো? এই লোন পেয়ারে খেলা সব, মানে মুক্ত জোড়ে কোনো খেলা। লোন পেয়ারটা কি করে? তোমার বিকর্ষণ করে কি এটা চিপচেপে যায়, মানে বেন্ট হয়ে যায়, ঠিক আছে? আর এখানে আকারের একটা তারতম্য আছে। যদি 109.5 হয় তাহলে তার আকারটা হয় তোমার চতুস্থলকীয়, বাট তোমার টেট্রাহেড্রাল, ঠিক আছে? ইংলিশে বলে টেট্রাহেড্রাল। 107 যদি হয় সেটা হয় কি তোমার ত্রিকোণাকার পিরামিড, ঠিক আছে? আর 104.5 যদি হয় তাহলে সেটা কি হয় তোমার? ভি শেপ বা বেন্ট আকৃতির। তার মানে তোমার এই যে পানির যে এটা আছে সেটা কত? 104.5 ডিগ্রি। আর পানির আকৃতিটা কি তোমার ভি শেপ বা বেন্ট। দেখো তো এই যে ভি শেপ হয়েছে না, একটা উল্টা ভি, বা বেন্ট হয়েছে না, এটা বাইকে আছে না, এরকম বাইকে আছে না, তার মানে কি এটা ভি শেপ বা বেন্ট আকৃতির, বুঝা গেছে? তার মানে এখানে আমরা কি করলাম? H2 এর ক্ষেত্রে কি হবে? তোমার 104.5 ডিগ্রি হবে। আর যদি তোমার H3O প্লাস এর ক্ষেত্রে হয় তাহলে কি হবে? দেখো তো আমরা করি এখন। H3O প্লাস কোথায় করবো? এটা মুছে দিই না, থাক। H3O প্লাস, H3O প্লাস। দেখো অক্সিজেনের ক্ষেত্রে কয়টা আছে ইলেকট্রন শেষ কক্ষপথে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, ঠিক আছে? 3টা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। একটা প্লাস মানে কি? এখান থেকে একটা ইলেকট্রন চলে গেছে, এই ইলেকট্রনটা মনে করলাম চলে গেছে, এই যে এই ইলেকট্রনটা চলে গেছে, ধরো এই যে মনে করো এই ইলেকট্রনটা চলে গেছে, নাই, কারণ প্লাস আছে মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে দেখো এখানে লোন পেয়ার কয়টা আছে? H3O প্লাস মানে হাইড্রোনিয়াম আয়নে লোন পেয়ার আছে কয়টা? তোমার একটা, ঠিক আছে? আর তোমার সিগমা বন্ড কয়টা আছে? সিগমা বন্ড আছে তোমার একটা, দুইটা, তিনটা, 3টি। তাহলে টোটাল কত হচ্ছে সন্নিবেশ সংখ্যা? 4। 4 কি আছে? sp3। এই তো দেখো, এখন কথা হচ্ছে sp3 এর মধ্যে কিন্তু 3টা ক্যাটাগরি আছে, 109, 107, 104, কোনটা হবে? এখানে দেখো তো মুক্ত জোড়া ইলেকট্রন আছে কিনা? অবশ্যই আছে, এক জোড়া আছে মুক্ত ইলেকট্রন, এক জোড়া আছে। তাহলে দেখো এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকলে কি হয়? এই যে একটা লোন পেয়ার যদি থাকে তাহলে বন্ধন কত হয়? 107 ডিগ্রি। আর তার আকারটা কি হয়? ত্রিকোণাকার পিরামিড। তাহলে দেখো এখানে 107 আছে, এটা 107। যদি H3O প্লাস হয় তাহলে এটা কত হবে? 107 ডিগ্রি। আর যদি তোমার H2O হইতো তাহলে কত হইতো? 105 বা 104.5 ডিগ্রি, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে তোমার সংকরণের যে এটা আছে ফান্ডার সেটা। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্ন। কোনটি পার ক্লোরেট আয়ন? এখন একটা জিনিস মনে রাখবা,
তোমার সর্বোচ্চ জারণ সংখ্যা বিশিষ্ট যে ইটা আছে সেটা হচ্ছে তোমার পার ইউজ হয় সে সামনে, আর সর্বনিম্ন জারণ সংখ্যা বিশিষ্ট যেই তোমার ইটা আছে সেটাকে তোমার বলা হয় হাইপো। যেমন ক্লোরাইডে কয়েকটা ধরন আছে, একটা হচ্ছে তোমার ClO মাইনাস, ClO2 মাইনাস, ClO3 মাইনাস, আর এটা ClO4 মাইনাস। দেখো তো এখানে জারণ মান সবচেয়ে কম কোথায়? ClO মাইনাসে, তারপরে কোনটায়? ClO2 মাইনাসে, তারপরে কোনটায়? ClO3 মাইনাসে, তারপরে 4 সবচেয়ে বেশি। ঠিক আছে, তাহলে সবচেয়ে কম যেটা সেটার নাম কি হয়? হাইপোক্লোরাইট। হাইপোক্লোরাইট। তারপরে একটা কি আছে? শুধু ক্লোরাইড, এভাবে মনে রাখবা, ক্লোরাইড। তারপর হচ্ছে তোমার ক্লোরেট, তারপর হচ্ছে তোমার পারক্লোরাইট। হ্যাঁ পারক্লোরাইট চাইছে, পারক্লোরাইট। এখন দেখো হাইপোক্লোরাইট, ক্লোরাইট, পারক্লোরাইট, এগুলো মনে রাখার কারণ কি? তোমাকে যদি বলে দেয় পরীক্ষায় যে পটাশিয়াম হাইপোক্লোরাইট একটা যৌগ, তাহলে তুমি কিভাবে সংখ্যাটা লিখবা? পটাশিয়াম তো আমরা জানি K+, হাইপোক্লোরাইট জিনিসটা কি তখন তো জানবা না তুমি। হাইপোক্লোরাইটটা কি? ClO মাইনাস, তার মানে পটাশিয়াম হাইপোক্লোরাইটের সংকেত কি? KClO, এটা হচ্ছে কি? পটাশিয়াম হাইপোক্লোরাইট, তাই না? এখন যদি তোমাকে বলতো যে পটাশিয়াম ক্লোরাইড, তুমি কি লিখতা? KClO2, এটা হচ্ছে কি? পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইড যদি বলতো KClO3, এটা কি? পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম পারক্লোরাইড যদি বলতো তাহলে কি বলতা? KClO4। ক্লিয়ার? এই প্লাসটা এই মাইনাসটা মিলে কি তৈরি করে? তোমার আয়নিক যৌগ তৈরি করে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমাদের সংখ্যাটা কোনটা তাহলে? ClO4 মাইনাস। আচ্ছা, বি নাম্বারটা। পরেরটা, কোন যৌগে অষ্টক পূর্ণ নয়? এখন অষ্টক পূর্ণ মানে কি বুঝাইছি আমি? অষ্টক পূর্ণ মানে হচ্ছে তোমার 8 নাম্বার যেটা আছে সেটা, মানে সর্বশেষ শক্তি স্তরে তোমার 8টা ইলেকট্রন থাকবে, সেটাকে তোমার অষ্টক পূর্ণ বলা হয়। যেমন আমি যদি তোমাকে বলি সোডিয়াম, মনে করো সোডিয়ামের নিউক্লিয়াস এটা, এই হচ্ছে প্রথম শক্তি স্তর, এই হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এই হচ্ছে তৃতীয় শক্তি স্তর। ঠিক আছে, প্রথম শক্তি স্তর ইলেকট্রন কয়টা? একটা দুইটা। দ্বিতীয় শক্তি স্তর কয়টা? 8টা না? 2 2 4 2 6 2 8। তৃতীয় শক্তি স্তর কয়টা? একটা। এখন দেখো সোডিয়ামের শেষ শক্তি স্তরে কয়টা আছে ইলেকট্রন? একটা। এখন সোডিয়াম 8টা কেমনে করবে? তা দেখো 2 নম্বরে কিন্তু 8টা আছে, আর শেষ শক্তি স্তরে কয়টা আছে? একটা। সে 8টা কিভাবে করবে? সে যদি একটা ইলেকট্রন দান করে দেয় তাহলে শেষ শক্তি স্তরে কিন্তু দ্বিতীয় শক্তি স্তর হয়ে যাবে। আর দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে। তার মানে সে কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। তো সোডিয়াম কি করে? সোডিয়াম করে একটা ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কি উৎপন্ন করে? সোডিয়াম প্লাস উৎপন্ন করে। বুঝতে পারছো? সোডিয়াম প্লাস উৎপন্ন করে। এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস উৎপন্ন করো, সে কিন্তু অষ্টকপূর্ণ হয়ে গেছে, তাই না? সে কিন্তু অষ্টকপূর্ণ হয়ে গেছে। বা যদি এরকম হয় একটা ক্লোরিন, যেহেতু সে ত্যাগ করছে, গ্রহণ তো করতে হবে কারো না কারো। ক্লোরিন কি করে? এই সোডিয়াম যে ইলেকট্রনটা দিছে সে কি করে? একটা ইলেকট্রন গ্রহণ করে কি উৎপন্ন করে? ক্লোরিন মাইনাস। আর এই সোডিয়াম আর ক্লোরিন মিলে যুক্ত করে কি যৌগ গঠন করে? NaCl বা সোডিয়াম ক্লোরাইড গঠন করে। এটা কি বলা হয়? খাদ্য লবণ বলা হয়। খাদ্য লবণ বলা হয় সোডিয়াম ক্লোরাইডকে। বুঝতে পারছো? তাহলে আমরা দেখি এখানে কি আছে তোমার? ClF3, F5 দিয়ে দিছে, F3। আর কি দেওয়া আছে তোমার? PCl3 দেওয়া আছে, PCl3, IF3 দেওয়া আছে, IF3। আচ্ছা আমরা ClF3 এর ক্ষেত্রে দেখি, ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 7টা, তাই না? কিভাবে দেখো তো? এই যে ক্লোরিন প্রথম, এটা হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে প্রথম শক্তি স্তর 2টা, পরের শক্তি স্তর 8টা, 2 8, এই হচ্ছে কয়টা? 7টা। তাহলে এখানে আছে কয়টা? 3টা। এখানে কি বলছে? কোন যৌগে অষ্টক পূর্ণ নয়? তো দেখো শেষ শক্তি স্তরে আছে কয়টা? 7টা। আরো কয়টা আছে এখানে? 3টা আছে না? তার মানে তার মোট কয়টা কত হয়? 10টা। তার মানে কি অষ্টক পূর্ণ আছে। ঠিক আছে, PCl3 দেখো, PCl3 ক্ষেত্রে কি আছে? ফসফরাসে কয়টা থাকে শেষ শক্তি স্তরে? আমরা জানি ফসফরাসের যোজনী কত তোমার? 5, তাই না? বা 3, 2 8 5, এটা হচ্ছে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। আরো 3টা আসছে, তার মানে কত আছে? 2 8 8, তাই না? তার মানে অষ্টক পূর্ণ আছে এখানে। এখানেও সেম, আয়োডিনের ক্ষেত্রে যেহেতু ক্লোরিন হয়েছে আয়োডিনের হবে। PCl3তেই আছে, তার মানে 5 এ তো থাকবেই। তার মানে অ্যান্সার কোনটা? ই নাম্বারটা। মানে আমরা বাদবাকি অপশনগুলো চেক করে দেখলাম যে ই নাম্বারটা অ্যান্সার আসে। আসলে আসে কিনা দেখি তোমরা। BF3 বোরনের তোমারই কত? পারমাণবিক ভর কত? 5। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন 5। তো বোরন যদি 5 হয়
তার ইলেকট্রন বিন্যাসটা কি হবে? প্রথমে 2 3, তাই না? 2 আর 3 5। তার মানে শেষ শক্তি স্তরে কয়টা লাগে? 5টা লাগে, কিন্তু আছে কয়টা? 3টা দিছে। তার মানে মোট কয়টা আছে? 3 3 কত হয়েছে? 2 6 হয়েছে। 8 হয়েছে? অষ্টক পূর্ণ হয়েছে শেষ শক্তি স্তর? হয় নাই। তার মানে অ্যান্সার কোনটা? কোন যৌগে অষ্টক পূর্ণ নয়? কোনটা নাই? BF3। বোরন ফ্লোরাইডে অষ্টক পূর্ণ না। অ্যান্সার কোনটা? BF3। ওকে, পরবর্তী প্রশ্ন। অ্যামোনিয়া অণুতে HNH 107.8 ডিগ্রি, কিন্তু পানির অণুতে HOH 104.5 ডিগ্রি, যেটা বলছিলাম। কারণ আমি বলছিলাম যে একটা বিতে অ্যামোনিয়াতে তোমার কয়টা মুক্তজোড় আছে? NH3 তে কয়টা মুক্তজোড় ইলেকট্রন আছে? একটা আছে তোমার মুক্তজোড় ইলেকট্রন, একটা। আর পানিতে কয়টা? H2O, পানিতে কয়টা? 2টা। বুঝতে পারছো? এই জন্য কি তোমার এই অ্যামোনিয়াটা হয় তোমার 107 আর পানিটা হয় কত? 104.5। দুইটার জন্য কি হয়? বেশি তোমার ইয়ে হয়ে যায়, বেন্ট হয়ে যায়। তাহলে এখানে দেখো কোথায় আছে? অক্সিজেনের 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে আর নাইট্রোজেনের আছে 1 জোড়া। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার অ্যান্সার। কিভাবে দেখো নাইট্রোজেনের 1 জোড়া আছে? আমরা জানি নাইট্রোজেনের কত? তোমার নাইট্রোজেন হচ্ছে 7। তার মানে 2 5, কয়টা থাকবে? 5টা থাকবে। এই দুইটা একটা, 5টা হলো না? 4 5। হাইড্রোজেন কয়টা আছে? 3টা। একটা, দুইটা, 3টা। হাইড্রোজেন গেল গা। তাহলে দেখো মুক্তজোড় কয়টা আছে? একটা আছে। বুঝতে পারছো? এই একটা কি? লোন পেয়ার। একটা লোন পেয়ার। তার অ্যান্সার কোনটা? সি নাম্বারটা। ক্লিয়ার? আচ্ছা, কোন দুটি মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান? আচ্ছা, কর্ণ সম্পর্ক তোমার মনে রাখার জন্য তোমার একটা ট্রিক্স মনে রাখতে পারো। যাদের মধ্যে কর্ণ সম্পর্ক থাকবে তাদের তোমার পারমাণবিক সংখ্যা পার্থক্য 9 হয়। লেখা রাখো এটা স্টার মার্ক দিয়ে। কর্ণ সম্পর্ক কাদের হবে? যাদের যাদের পারমাণবিক সংখ্যার পার্থক্য 9 হয়। বুঝতে পারছো? দেখো তো এখানে কোথায় পারমাণবিক সংখ্যা পার্থক্য 9, মানে দুইটা এর মধ্যে মৌলের মধ্যে তোমার পারমাণবিক থাকে, কর্ণ সম্পর্ক থাকে। তার মানে দুইটার মধ্যে তোমার কি হতে হবে? তোমার 9 পার্থক্য থাকতে হবে পারমাণবিক সংখ্যা। আচ্ছা, ম্যাগনেসিয়ামের কত? 12। অ্যালুমিনিয়ামের কত? 13। 9 তো না। লিথিয়ামের কত? 3। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। বেরিলিয়ামের কত? 4। হবে না? বেরিলিয়ামের কত? 4। সিলিকনের কত? তোমার সিলিকন 14, তাই না? সিলিকন 14। তো হয় 4 14, 10 পার্থক্য আছে, হয় নাই। বোরন কত? 5। সিলিকন কত? 14। 9 5 14 হয়েছে। পার্থক্য কত হয়েছে? 9 না? 14 মাইনাস 5 কত? 14 মাইনাস 5 কত হয়? 9 হয়। তার মানে কোনটা কোন সম্পর্ক আছে? এটা। বুঝতে পারছো? আচ্ছা, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম মৌলসমূহ পর্যায় সারণীর কোন গ্রুপের অন্তর্ভুক্ত এবং তারা কি ধরনের অক্সাইড উৎপন্ন করে? দেখো আমরা গ্রুপ 2 পড়ছিলাম না? নিক্ষার ধাতুর গ্রুপ, যেটা গ্রুপ 2। গ্রুপ 2, গ্রুপ 2 কি ছিল? বিরিয়ানি মোগলাই সাজিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি মোগলাই কাবাব কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি মানে কি? বেরিলিয়াম। মোগলাই মানে কি? ম্যাগনেসিয়াম। কাবাব মানে ক্যালসিয়াম। সরিয়ে মানে তোমার স্ট্রোনসিয়াম। বাটিতে মানে হচ্ছে বেরিয়াম। আর রাখো মানে হচ্ছে তোমার রেডিয়াম। বুঝতে পারছো? এই হচ্ছে তোমার গ্রুপ 2 আমরা পড়ছিলাম। তো গ্রুপ 2 পাই গেছি। গ্রুপ এই যে 1 এটা বাদ, গ্রুপ 4 বাদ, গ্রুপ 4 বাদ। তারপরে 3টা কিন্তু প্রথমেই বাদ। অপশন 3টা বাদ। আসা কয়টা? 2টা। দেখো ফার্স্ট 12 13তে কোশ্চেন করছে, 3টা অপশন প্রথমেই বাদ। বাকি আছে 2টা। এই দুটোর মধ্যে অ্যান্সার দিতে হবে। 50-50 আন্দাজে দেখা দিলেও হয়ে যাবে সময়। তো তোমার এটা কি গ্রুপ 2 তে? এগুলো কি তোমার ধাতু না? বেরিলিয়াম লাস্টে আম আছে ধাতু, ম্যাগনেসিয়াম আম আছে ধাতু। তার মানে দেখো বেরিলিয়াম ম্যাগনেসিয়াম যে আমরা বলতেছি, এখানে যে লাস্টে আম আছে, আম মানে কি তোমার ধাতু, তাই তো? আর ধাতুর যে তোমার অক্সাইডটা হয় সেটা কি হয়? তোমার ক্ষারীয় হয়। অধাতুর অক্সাইড অম্লীয় হয়। নোট লেখো। অধাতুর অক্সাইড কি? অধাতুর অক্সাইড অধাতুর অক্সাইড অম্লীয়, আর ধাতুর অক্সাইড
অক্সাইড ক্ষারীয়, ক্ষারীয়, ঠিক আছে, ধাতব অক্সাইড ক্ষারীয়। দেখো অপশনে কি আছে, অম্লীয় অক্সাইড আছে, ক্ষারীয় অক্সাইড আছে, কোনটা অ্যান্সার? ক্ষারীয় অক্সাইড। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তোমাকে যখন বলি আমি যে সোডিয়াম অক্সাইড কি, Na2O, এটা কি ক্ষারীয় না অম্লীয়? অবশ্যই ক্ষারীয়। তোমাকে যদি আমি বলি যে কার্বন ডাই অক্সাইড, এটা ক্ষারীয় না অম্লীয়? অবশ্যই অম্লীয়। তোমাকে যদি বলি আমি কার্বন মনোক্সাইড, CO, এটা ক্ষারীয় না অম্লীয়? ক্ষারীয় না অম্লীয়? অম্লীয়, তাই না? না, আসলে অম্লীয় না। কার্বন মনোক্সাইড তোমার নিরপেক্ষ অক্সাইড। এখানে নিরপেক্ষ অক্সাইড, নিরপেক্ষ। এই অর্থ থেকে যত ডাটা তুমি জানবা তত তোমার কি এডমিশনে লাভ হবে বা এইচএসসি তেও লাভ হবে। বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তী প্রশ্ন 18, বেনজিন অণুর সঞ্চরণশীল ইলেকট্রন সমূহ কোন অরবিটাল থেকে আসে? sp2, কারণ এখানে দ্বিবন্ধন থাকে। একক বন্ধন থাকলে কি হয়? একক বন্ধন থাকলে থাকে কার্বন কার্বন, কার্বন কার্বন একক বন্ধনের জন্য তোমার সংকরিত অরবিটাল কি হয়? sp3। কার্বন কার্বন দ্বিবন্ধনের জন্য কি হয়? sp2। কার্বন কার্বন ত্রিবন্ধনের জন্য কি হয়? sp। ঠিক আছে, এটা মনে রাখবা, মাস্ট। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোন সমযোজী বন্ধনটি সবচেয়ে ছোট? সমযোজী বন্ধন ছোট বা বন্ধনের দৈর্ঘ্য বা ব্যাসার্ধ ছোট কখন হয়? যখন পরমাণুর আকারটা ছোট হয়। এখানে দেখো সবচেয়ে পরমাণু আকার ছোট কোনটা? হাইড্রোজেন আছে সবগুলোতে, তার হাইড্রোজেন আকার ছোট। এখানে আমার দুইটা হাইড্রোজেন আছে, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, তার সবচেয়ে ছোট কোনটা? এটা, বি নাম্বারটা। ক্লিয়ার? কি বলছি আমি? পরমাণুর বন্ধন, সমযোজী বন্ধন কখন ছোট হয়? যখন পরমাণুর আকার ছোট হয়, ছোট হয়। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন 20 নম্বর, কোন যৌগ হাইড্রোজেন বন্ধন তৈরি করে না? পানি তৈরি করে, হাইড্রোজেন ফ্লোরাইড তৈরি করে, এটা তোমার কি অক্সালিক অ্যাসিড, এটা তৈরি করে। ঠিক আছে, অক্সালিক অ্যাসিড তো জানো, এই যেরকম HOO, COOH, অক্সালিক অ্যাসিড। দেখো তো এখানে অক্সিজেন কয়টা? চারটা, চারটা আছে। হাইড্রোজেন কয়টা? দুইটা, দুইটা আছে। কার্বন কয়টা? দুইটা, দুইটা আছে। এইভাবে লেখে আর কি। ঠিক আছে, CH3OH হয়, অ্যালকোহল হয়, এটা হয় না। এটা কারণ কি দেখো তো, CH কয়টা আছে? দুইটা, একটা H, একটা H। ক্লোরিন কয়টা? দুইটা আছে, Cl, Cl। দেখো তো এখানে ক্লোরিন দুইটা, হাইড্রোজেন দুইটা, তার মানে ডাইপোল মোমেন্ট কত? শূন্য। ডাইপোল মোমেন্ট কত? ডাইপোল মোমেন্ট হচ্ছে তোমার শূন্য। আর ডাইপোল মোমেন্ট যদি তোমার শূন্য হয় তাহলে সেটার মধ্যে কি তোমার কোনো হাইড্রোজেন বন্ধন থাকে না। আমরা এখানে কোনো হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ড নাই। ক্লিয়ার? তোমার অ্যান্সার কোনটা? এই নাম্বারটা। আচ্ছা, কোন জোড়ায় উভয় সমযোজী যৌগ? দেখো তো সমযোজী যৌগ কোনটা? উভয়। জিঙ্ক কি ধাতু না? এখানে কি আছে দেখো, কার্বন ডাই অক্সাইড আছে, জিঙ্ক অক্সাইড আছে। কার্বন ডাই অক্সাইড কি তোমার? অধাতু। অধাতুর মধ্যে কি থাকে? তোমার সমযোজী যৌগ থাকে, কার্বন অধাতু, অক্সিজেন অধাতু, তার মানে এটা কি সমযোজী যৌগ। কিন্তু জিঙ্ক অক্সাইড আয়নিক যৌগ, তার মানে এটা বাদ, হবে না। CH3OH, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড আছে মানে বাদ, জিঙ্ক অক্সাইড আছে মানে বাদ। দেখো ক্যালসিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ না? ক্যালসিয়াম ক্লোরাইড কি আয়নিক যৌগ না? ক্যালসিয়াম কি ধাতু? ক্লোরিন অধাতু, তার মানে এটাও বাদ। আশা কোনটা? এটা, এটা, এটা অ্যান্সার। কার্বন ডাই অক্সাইড, কার্বন অধাতু, অক্সিজেন অধাতু। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তিনটে অধাতু, তার মানে অ্যান্সার কোনটা? ই নাম্বারটা। ফার্স্ট 12-13 আসছে, কত সহজ কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন সহজেই, কিন্তু যখন আমরা করতে যাই তখন কাছে লেগে যায়, তখন কিন্তু আমরা পারি না। বুঝতে পারছো? তার মানে আমাদের কি একটু দেখে শুনে অ্যান্সার করতে হবে। অপশন কিন্তু এলিমিনেট করা যায়। জিঙ্ক অক্সাইড তুমি জানো, এটা আয়নিক যৌগ জানো, তার মানে তিনটা অপশন বাদ হয়ে গেছে। প্রথমেই তিনটা অপশন বাদ, বাকি দুইটা অপশনের মধ্যে তোমাকে একটা চুজ করতে হয়েছে। ঠিক আছে, আচ্ছা, কোনটি সুপার অক্সাইড? দেখো সুপার অক্সাইড কখন হয় আর পার অক্সাইড কখন হয় সেটা নিয়ে আমরা পেজ লাগে। সুপার অক্সাইড, সুপার অক্সাইড, অক্সিজেনের জারণ মান যখন তোমার -½ হয় তখন সেটাকে বলা হয়, সেই অক্সাইডটাকে বলা হয় সুপার অক্সাইড। আর পার অক্সাইড বলা হয়, পার অক্সাইড বলা হয় যখন অক্সিজেনের জারণ মান কত হয়? -1 হয়। এই দুটো কি? এবার হচ্ছে তোমার, এবার হচ্ছে তোমার অক্সিজেনের জারণ মান, অক্সিজেনের জারণ মান, জারণ মান। অক্সিজেনের জারণ মান যদি -½ হয় তাহলে কি হবে? তোমার সুপার অক্সাইড হবে। অক্সাইড সুপার অক্সাইড বলে পটাশিয়াম সুপার অক্সাইড, সোডিয়াম সুপার অক্সাইড, লিথিয়াম সুপার অক্সাইড। আর যদি -1 হয় তাহলে কি হবে? সেটা পার অক্সাইড হবে। দেখো তো এখানে কত আছে?
Na2 মানে সোডিয়ামের কত হয় +1 হয়, তাহলে এখানে কত হইতে হবে তোমার -1 হইতে হবে, তাহলে এখানে দেখো +2 হবে, এখানে -2 হবে, তার মানে এখানে অক্সিজেন জানানো কত -1, তার মানে এটা কি একটা পারক্সাইড, বুঝতে পারছো? এটা কি একটা পারক্সাইড, এই যে পারক্সাইড। K2O পটাশিয়ামের কত এখানে +1, +1 × 2 মানে কত +2, আর এখানে অক্সিজেনের কত -2, তার মানে এখানে কি নরমাল অক্সাইড। আচ্ছা Al2O3 এখানে অ্যালুমিনিয়াম কত 3 × 6 6 + 6, আর এখানে কত 3 × 6 -6, এখানেও নরমাল। লিথিয়াম 2+ এখানে কত আছে +2 আছে, এখানে কত -2 আছে, তাই না? এখানে নরমাল, ঠিক আছে, +2 -2, লিথিয়াম একটা প্লাস দুইটা আছে, তার মানে +2, অক্সিজেন একটা আছে -2, স্বাভাবিকভাবে আমরা জানি। রুবিডিয়াম আর অক্সিজেনের ক্ষেত্রে, রুবিডিয়াম অক্সিজেনের ক্ষেত্রে কি হয়েছে দেখো তোমার, রুবিডিয়ামের ক্ষেত্রে কত জানি আমরা জানি হাইড্রোজেন, এই তোমার হেলিনাকে রবি শেষে ফেলেছে, মানে কি +1 হয় রুবিডিয়াম +1, তাহলে দেখো এখানে দেখো দুইটা আছে অক্সিজেন, অক্সিজেন আমরা জানি কত হয় -2 হয়, যেহেতু দেখো তোমার দুইটা আছে তার মানে কি হইতে হবে তোমার অর্ধেক হইতে হবে, এখানে একটা আছে মানে এখানে কি অর্ধেক হইতে হবে, মানে ভাগ করতে হবে, যদি ভাগ করে আমাদের কত হয়ে যাবে, একটা যদি +1 হয় আর একটা কি হয়ে যেতে হবে -1/2 হইতে হবে। এখন যদি আমি দুই দ্বারা গুণ করি কত হয়, যদি কাটা +1 -1, দেখো তো সমতা হয়ে গেছে না? তার মানে কি করতে হবে আমাদের -1/2, অক্সিজেনের জারণ মান আছে দুইটা, -1/2 × 2 = -1, তার মানে -1 + 1 সমতা হয়ে গেছে, এই জন্য এটা জারণ মান কত -1/2, তার মানে এখানে সুপার অক্সাইড কোনটা, এই নাম্বারটা রুবিডিয়াম অক্সাইড, রুবিডিয়াম সুপার অক্সাইড, ঠিক আছে। আচ্ছা কোন তিনটি যৌগ অক্টেট নিয়ম মেনে চলে, কোনটা মানে দেখো তো, অক্টেট নিয়ম মেনে চলে কোনটা, H2O মানে PCl8 মানে এটা, ফসফরাসে কয়টা আছে শক্তি স্তরে 5টা না, আরো Cl8টা আছে, মানে এখানেও এটা মানে, তার মানে অ্যান্সার কোনটা, 2 নাম্বারটা, এটা দিয়ে চোখ গেছে, এটাই অ্যান্সার, ঠিক আছে, 7টা করে 12 আসছে। আচ্ছা এটা কিন্তু করাইছি আমি একটা, তাই তেমন একটা দেখাইলাম না। কোন যৌগে যৌগ বা যৌগমূলকে সন্নিবেশ বন্ধন অনুপস্থিত, SO3 আছে, আমরা জানি স্বাভাবিকভাবে কি হয় SO2 হয়, NH3 অ্যামোনিয়ার যৌগমূলকটা মানে কি কিরকম হয় NH4+, এই যে যৌগমূলক, ঠিক আছে, এখানে কিন্তু সন্নিবেশ বন্ধন আছে, NH4Cl যখন থাকে তখন কিন্তু সেখানে কিন্তু সন্নিবেশ বন্ধন উপস্থিত, NH4+, Cl-, বুঝতে পারছো, তোমার নাই কোথায় NH3 তে নাই। আচ্ছা পরেরটা যে তিনটি মৌলের কোন সেটের প্রত্যেকটির বহুরূপতা আছে, একটা জিনিস মনে রাখবা, নাইট্রোজেনের কোনো বহুরূপতা নাই, নাইট্রোজেনের কোনো বহুরূপতা নেই। দেখো যেখানে নাইট্রোজেন আছে বাদ, নাইট্রোজেন আছে বাদ, নাইট্রোজেন আছে বাদ, নাইট্রোজেন নাই, নাইট্রোজেন আছে বাদ, নাইট্রোজেন আছে বাদ, আনসার কোনটা, সি নাম্বারটা, দেখো কত ইজি, সার্চ বারোটার, শুধুমাত্র জানছি কোনটা, নাইট্রোজেনের কোনো বহুরূপতা নাই, ঠিক আছে, কার্বনের আছে, ফসফরাস আছে, অক্সিজেনেরও আছে, তার আনসার কোনটা, সি নাম্বারটা, ইজি। SCl2 অনুর আকৃতি কোনটা, আচ্ছা সংকলন বের করি আমরা, SCl2 সালফার, তাই না, সালফারের কয়টা আছে শক্তি স্তরে 2, 1 2 3 4 5 6, 6টা না সালফারের, ক্লোরিন দুইটা আছে, তার মানে কি দেখো এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন, দুইটা ইলেকট্রন চলে গেছে, লোন পেয়ার কয়টা আছে, একটা দুইটা, তাহলে কি লোন পেয়ার কয়টা, দুইটা, সিগমা বন্ড কয়টা, একটা দুইটা, তাহলে সিগমা বন্ড দুইটা, হয়েছে কত টোটাল 4টা, মানে কি sp3, তাই না, sp3। এখন দেখো sp3 আমরা কি জানি, তিনটা কেস হইতে পারে, 109.5 হইতে পারে, তখন কি হয় চতুস্থলে কি হয় 107 হইতে পারে, 107 হলে কি হয় তোমার ত্রিকোণাকার পিরামিড, আর যদি তোমার কি হয় 104.5 হয় তাহলে সেটা কি হয় তোমার বেন্ট বা ভি শেপ হয়, তাই না। তাহলে দেখো এখানে 4 আছে তোমার sp3 আসছে, এবং লোন পেয়ার কটা আছে, লোন পেয়ার দুইটা আছে, তার মানে কি হবে এটা পানির মতো হয়ে যাবে আর কি, পানির মতো দুটো লোন পেয়ার থাকে, তখন তার কত হয় বন্ধন কোণ কত হবে 104.5 ডিগ্রি, আর আকৃতি কি হবে ভি শেপ বা বেন্ট, এটা আছে কোনটা ভি শেপ, এই আছে, ঠিক আছে, आंसर কোনটা, ডি নাম্বারটা। আচ্ছা পরেরটা যাই, ডিএনএ কোন ধরনের বন্ধনের মাধ্যমে জোড় কুণ্ডলী সৃষ্টি করে, হাইড্রোজেন বন্ধন, এটা মুখস্থ করা, বই পড়ে নেবা, হাইড্রোজেন বন্ধনটা ইম্পর্টেন্ট, মাস্ট পড়বা, হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধনের एग्जांपल আসবে, হাইড্রোজেন বন্ড 5 স্টার টপিক, ঠিক আছে, এখানে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, एग्जांपल গুলো আসতে পারে, एग्जांपल কোনটা হাইড্রোজেন বন্ধন কোনটা না,
ঠিক আছে, এটা আসতে পারে। আর তোমার কোনটা হাইড্রোজেন বন্ধন, কোনটা কোনটা অন্ত আকর্ষণ, অন্ত হাইড্রোজেন বন্ধন, কোনটা আন্ত, এগুলো তুমি প্রশ্ন আসবে। ঠিক আছে, পড়ে নেবা, বই আছে। আচ্ছা, নিম্নের কোন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ব্যাসার্ধ সবচেয়ে বেশি? আচ্ছা, আমি ব্যাসার্ধ সবচেয়ে বেশি কিভাবে বলছিলাম, বাম থেকে ডান দিকে গেলে বা একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হবে, তোমার ব্যাসার্ধ কমবে। আর যদি ডান থেকে বাম দিকে যাই তাহলে কি হবে, দেখো তো, আমি বাম থেকে ডানে বলছিলাম, ব্যাসার্ধ কি হয়, কমে। যদি আমি ডান থেকে বাম দিকে আসি ব্যাসার্ধ কি বাড়বে না? আমি উপর থেকে নিচে বলছিলাম ব্যাসার্ধ বাড়ে, যদি আমি নিচ থেকে উপরের দিকে উঠি তাহলে কি হবে, ব্যাসার্ধ কমবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলছে, ব্যাসার্ধ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ব্যাসার্ধ সবচেয়ে বেশি। দেখো তাহলে কোনটা সবচেয়ে বামে আছে, 9, এটা কোথায় আছে, 9 কি ফ্লোরিন, নাকি 17 নম্বর গ্রুপে আছে। 10 নিয়ন, এটা কোথায়, 18 নম্বর গ্রুপে আছে। 11 সোডিয়াম, এটা কোথায় আছে, 1 নম্বর গ্রুপে আছে, তোমার একদম বামে আছে। তার মানে ডান থেকে যদি বামে আসি তার মানে কি আকার বাড়ে, সবচেয়ে বামে আছেই তো এটা। আর কোনটা দেখো তো 12 নম্বর, 12 নম্বর, এটা কি আছে, গ্রুপ 2 তে আছে। এটা কোথায় আছে, তোমার ওই গ্রুপ 15 ওদিকে আছে, অ্যালুমিনিয়াম ওদিকে আছে। তাহলে দেখো এটা 2 নম্বর গ্রুপ, 1 নম্বর গ্রুপ, তার মানে কি 1 নম্বর গ্রুপে সবচেয়ে বামে আছে। তার মানে আকারটা কার বড় হবে, এই 1 নম্বর গ্রুপেরটা বড় হবে। তার মানে কোনটা হবে, 11 বা সোডিয়ামের বড় হবে। তার মানে কোন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ব্যাসার্ধ সবচেয়ে বেশি, 11 এবং বা সোডিয়ামের সবচেয়ে বেশি। ঠিক আছে, আচ্ছা পরটা জি। কার্বন ডাই অক্সাইড অণুতে কার্বন ও অক্সিজেনের হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন মানে হচ্ছে তোমার সংকরায়ন, সংকরায়ন। এই জন্যই বলি ইংলিশ টার্মগুলো পড়বা। ঠিক আছে, প্রশ্ন কিন্তু ইংলিশ টার্ম বাংলা লিখে দিচ্ছে। আচ্ছা, এই যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম ভালো, এটা ভালো, পারতে হবে, সহজ তো। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড কিভাবে গঠিত হয়, সি ও, তাই না, ওয়েট, কার্বন ডাই অক্সাইড তো দুইটা অক্সাইড, এই যেভাবে। কার্বনের হাত কয়টা, 4টা না, কার্বনের হাত কয়টা, 4টা। এখন দেখো কার্বনের মধ্যে হাত 4টা, তাহলে 4টা ফিল আপ হয়ে গেছে। তাহলে কার্বনের যে সংকরণটা কিভাবে হবে বাই করি, দেখো কার্বনের লোন পেয়ার কয়টা, 0, কারণ কি 4টা হাত ছিল, 4টা হাতে ফিল আপ হয়ে গেছে, অক্সিজেন নিয়ে নিছে। ক্লিয়ার, তাহলে কত হয়, তাহলে লোন পেয়ার 0। সিগমা বন্ড কয়টা, সিগমা বন্ড 4টা, 1 2 3 4, তাই না, 4টা। তাহলে কত হয়, sp3 হয়। ওয়েট, হ্যাঁ sp3। অক্সিজেনের ক্ষেত্রে কি হয় দেখো তো, এই একটা অক্সিজেনের ক্ষেত্রে আমি দেখি, অক্সিজেনের তোমারই কত লোন পেয়ার কটা আছে এখানে, দেখো শেষ শক্তিতে কটা থাকে, 2 আর 6টা থাকে, 6টা থাকে। তো 6টার মধ্যে 2টা গেছে, একটা 2টা গেছে 6টার মধ্যে, তাই না। যদি 2টা যায়, একটা গেছে তোমার, এই 2টা গেছে এখানে কার্বনের সাথে, আর বাকি আছে কয়টা তোমার, 1টা 2টা 3টা 4টা, 4টা হয়েছে। মানে লোন পেয়ার কয়টা তোমার, 2টা, লোন পেয়ার 2টা। আর তোমার সিগমা বন্ড কয়টা, 1টা 2টা, 2টা, কত হয় 4। কত আসে তোমার, sp3, sp3। এখানে মনে কোনো প্রশ্ন ভুল আছে মনে হয়, কোথায় ভুল আছে। আচ্ছা, এটা এক পাশেটা ক্যালকুলেশন করতে হবে মনে হয়, বুঝতে পারছো, এক পাশেটা ক্যালকুলেশন করতে হবে। যদি আমি এক পাশেটা ক্যালকুলেশন করি কি হয় দেখি তো, ওয়েট, মুছে ফেলি। এক পাশেটা যদি ক্যালকুলেশন করি আমি, সংকলনের মধ্যে এক পাশেটা ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, যদি এক পাশেটা ক্যালকুলেশন করি আমি, কি হয় দেখো, কার্বনের ক্ষেত্রে কি আছে, কার্বন এখানে তোমার লোন পেয়ার কটা আছে, যদি 2টা থাকে তাহলে লোন পেয়ার আছে তোমার 1টা, তাই না। আর এখানে তোমার 1টা 2টা আছে। সরি সরি সরি, ভুল করছি। ধরো কাহিনী দেখো, এই তো বেশ লাগছে এখানে। যদি তোমার 2টা বন্ধন থাকে তাহলে কি একটা পাই বন্ধন আর একটা কি থাকে, সিগমা বন্ধন থাকে, মনে আছে। যদি যখন 2টা বন্ধন থাকে তখন কি একটা সিগমা একটা পাই থাকে। এখন দেখো যদি একটা সিগমা একটা পাই থাকে তাহলে এখানে বন্ধন কয়টা আছে, কার্বনের হাত দেখো তোমার, এখানে একটা আছে, এখানে একটা আছে, তার মানে সিগমা বন্ধন কয়টা, সিগমা বন্ধন হয়েছে তোমার 2টা। আর লোন পেয়ার কয়টা কার্বনের, লোন পেয়ার 0টা, তাহলে এখানে কি আসে, sp, 2টা থাকলে sp। দেখো যখন 2টা বন্ধন থাকে একটা হয় পাই আর বাদ বাকিগুলো সিগমা, বুঝতে পারছো। যদি 3টা বন্ধন থাকে 2টা হচ্ছে তোমার পাই একটা সিগমা, মানে একটা সিগমা দিয়ে বাদ বাকি সবগুলো পাই, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখানে কত আসলো, কার্বনের ক্ষেত্রে কত আসলো তোমার, sp। এবার আমি বাই করি তোমার ইসের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে। দেখো অক্সিজেনের ক্ষেত্রে তোমার হাত দেখো কয়টা আছে, অক্সিজেনের ক্ষেত্রে তোমার এখানে একটা কয়টা হয়, 2টা, তাই না, প্লাস। আর তোমার লোন পেয়ার কয়টা আছে, লোন পেয়ার থাকে তোমার
অক্সিজেনের ক্ষেত্রে এক জোড়া থাকবে, একটা কত হয়, তিনটা, তাই না? লোন পেয়ার তিনটা থাকে, তাহলে তোমার কত হয়, হাইব্রিডাইজেশন কত হয়, sp2। তার মানে এখানে অ্যান্সার কি হবে তোমার sp আর sp2। আচ্ছা কোথাও এই যে sp আর sp2, বুঝতে পারছো? এই যে সেম অক্সিজেনের ক্ষেত্রেও সেম, একটা তোমার যাবে তোমার সিগমা বন্ডে যাবে, বাকি একটা পাই বন্ডে চলে যাবে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, পরেরটা লাস্ট কোশ্চেন আমাদের, NH4 আয়নের আকৃতি কিরূপ? এই সংকরায়ন সেম, NH4 প্লাস। আমি যদি নাইট্রোজেন নেই, নাইট্রোজেনে তোমার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 2 আর 5 7 নাইট্রোজেন, 4টা ইলেকট্রন হাইড্রোজেন নিছে, একটা হাইড্রোজেন নিছে, এই একটা হাইড্রোজেন নিছে, এই একটা হাইড্রোজেন নিছে, এই একটা হাইড্রোজেন নিছে, প্লাস মানে কি একটা ইলেকট্রন চলে গেছে, ইলেকট্রনটা কি হইছে, চলে গেছে, ঠিক আছে? তার মানে তার লোন পেয়ার কত, 0, লোন পেয়ার কত, 0টা। তার কত, সিগমা মান কত, সিগমা মান কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা, তাহলে কত হয়, sp3। আর তার কি কোনো লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে কোনো নাই। আমরা জানি sp3 যদি কোনো লোন পেয়ার না থাকে তাহলে সেটা কি আকৃতি হয়, চতুস্থলকীয়, চতুস্থলকীয় বা টেট্রাহেড্রাল, ঠিক আছে? চতুস্থলকীয় আছে, এই 3 নাম্বারটা চতুস্থলকীয়, বুঝতে পারছো? আর নাই, আমাদের স্লাইড শেষ, ঠিক আছে? তো আজকে ক্লাসে এই অবধি। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জানাবা, বা ফেসবুকে তোমার ভিডিওটা আপলোড দিবে সেই কমেন্টে আমাকে মেনশন দিয়ে জানাবা, ঠিক আছে? আর চেষ্টা করবা যে নিজেরা সলভ করার জন্য, যদি কোনো সমস্যা হয়। আর যদি তাও না হয় তাহলে আমাদের মেনশন দিবা, মেন্টর যারা আছে তাদের মেন্টরদের মেনশন দিবা, ঠিক আছে? তো আজকে ক্লাসে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।